বৌমা, অনেক বেলা হয়ে গেছে, তুমি দুপুরের খাবার খেয়ে নাও। কিন্তু রামু কাকা, মা আলমারির চাবি খুঁজে পাচ্ছে না, আমাকে চাবি খুঁজতে বলেছে। এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করলে কিন্তু কোনো লাভ হলো না। আগে খেয়ে নাও, তারপর আবার খুঁজে নিও। আচ্ছা ঠিক আছে। মিনা রামু কাকার কথা শুনে খেতে বসে পড়ে। সে মুখে খাবার দিতে যাচ্ছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে চলে আসে। কি রে, তোর একটু সহ্য নেই? তোকে আমার আলমারির চাবি খুঁজতে বললাম আর তুই এখানে খেতে বসেছিস? তুই কি আমাদের বাড়িতে শুধু খাওয়া দাওয়া করতেই এসেছিস? আজ তোর সব নাটক শেষ করতে হবে। আরতি এই বলে তার বৌমাকে খুব মারধর করতে থাকে। আরতি দেবী যখন মিনাকে মারছিল, এমন সময় তার কাপড়ের ভেতর থেকে আলমারির চাবি নিচে পড়ে যায়। মেম সাহেব, এই তো আলমারির চাবি আপনার কাছেই ছিল, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন। তুমি চুপ করো রামু, তোমাকে বেশি কথা বলতে হবে না, যাও গিয়ে বাড়ির কাজ করো। আরতির কথা শুনে রামু সেখান থেকে চলে যায়। রামুর চলে যাওয়ার পর আরতি মিনাকে বলে, আমি ভালো করেই জানি তুই আর তোর স্বামী সব সময় আমার চাবির দিকেই লক্ষ্য রাখিস। তোরা এটাই চাস যে আমার আলমারির চাবি নিয়ে সব টাকা আর গহনা চুরি করে নিবি, কিন্তু মনে রাখিস আমি বেঁচে থাকতে কোনোদিনও এটা সম্ভব হবে না। আপনি ভুল ভাবছেন মা, আমরা কোনোদিনও এরকম ভাবিনি। এবার আমার মুখে মুখে কথা বলিস না। মনে রাখিস আমার জন্যই তুই আর তোর স্বামী দুবেলা খেতে পাচ্ছিস। যা এবারে গিলতে শুরু করে দে। আরতি তার বৌমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং আরতির মেয়ে রূপা তার মায়ের বাড়িতে আসে। সেদিন রাতের বেলায় আরতি তার মেয়ের সঙ্গে খেতে বসে এবং মিনা তাদেরকে খাবার দেয়। আরে রূপা, তুই কি শ্বশুর বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া করছিস না? অনেক রোগা হয়ে গেছিস, ভালো করে খাওয়া দাওয়া কর। আরে মা, খাবার ভালো হলে তবেই তো খাবো। বৌদি কি সব রান্না করেছে, মুখে তোলাই যাচ্ছে না। বৌদি এত বছর থেকে সংসার করছে, এখনো পর্যন্ত রান্না করতে শিখলো না। কি করে শিখবে? এর মায়ের বাড়িতে সব বেকার মানুষ পড়ে রয়েছে, কেউ কোনো কাজের নয়। আমি তোকে কত ভালোভাবে বাড়ির কাজ শিখিয়েছিলাম, সেরকম কেউ থাকলে তবে তো বাড়ির কাজ শিখবে। সত্যি মা, বৌদি একদম বাজে খাবার বানিয়েছে। আরে বৌদি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমাকে চিকেন কষা দাও। এই তো দিদি, এক্ষুনি দিচ্ছি। মা, আপনাকেও দেব? এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, দে। বৌদি, আমাদেরকে খাবার দেওয়ার পর তুমি এখান থেকে চলে যাও। তুমি মাথার কাছে দাঁড়িয়ে থাকলে আমরা খেতে পারবো না। রূপার কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায় এবং তাদেরকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। মা, সত্যি কথা বলতে চিকেন কষাটা খুব ভালো হয়েছে, আমাকে আরেকটু চিকেন কষা দাও। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া কর, না খেয়ে খেয়ে একদম রোগা হয়ে যাচ্ছিস। রূপা এবং আরতি খাওয়া দাওয়া করতে থাকে। অপরদিকে মিনা যখন তার রুমে যায় তখন তার স্বামী সুরেশ তাকে বলে, মিনা, তুমি কি খাওয়া দাওয়া করে নিয়েছো? আজ খেতে ভালো লাগছে না সুরেশ। এমনিতেই এই বাড়িতে তোমার উপর অনেক অত্যাচার হয়, এবার কি তুমি না খেয়ে থাকা শুরু করেছো? খালি পেটে ঘুম পাবে না মিনা। তুমি আমাকে নিয়ে চিন্তা করছো কেন? তোমার মতো স্বামী পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। মিনা, আমার এতটাও সামর্থ্য নেই যে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। বাবা মারা যাওয়ার সময় আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে কোনো রকমের সুখ দিতে পারিনি মিনা। তোমাকে ওসব কথা ভেবে দুঃখ পেতে হবে না, এবারে তুমি ঘুমিয়ে পড়ো। এরপর মিনা এবং সুরেশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিনার ঠাকুরপো রজত যখন নিজের রুমে ছিল, এমন সময় মিনা রজতের জামা নিয়ে তার কাছে পৌঁছায়। এই নাও ঠাকুরপো, আমি তোমার জামা কাপড় আয়রন করে দিয়েছি। আরে বৌদি, তুমি এত কাজ করছো কেন? যেদিন থেকে এই বাড়িতে এসেছো সব সময় তোমাকে পরিশ্রম করতে দেখেছি, তুমি কি একটু রেস্ট করতে পারো না? আমাদের বাড়ির কাজ আমি না করলে কে করবে? তাছাড়া বাড়ির কাজ করতে আমার ভালোই লাগে। সত্যি বৌদি, তুমি অনেক ভালো। মা তোমার উপর এত অত্যাচার করে, তোমার জায়গায় অন্য কেউ থাকলে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যেত। তুমি এত কষ্ট সহ্য করার পরেও হাসি মুখে দাঁড়িয়ে থাকো। বৌদি, এখন আমি সাব ইন্সপেক্টর পজিশনে আছি, যখন আমার প্রমোশন হয়ে যাবে আমি তোমাকে আর দাদাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব।
রজত যখন তার বৌদিকে এসব কথা বলছিল এমন সময় তার দাদা সুরেশ সেখানে আসে। আরে রজত, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ দাদা, আমার ছুটি শেষ হয়ে গেছে, তাই আজকে আমাকে চলে যেতে হবে। তবে আমি চেষ্টা করছি যেন তাড়াতাড়ি দিল্লি থেকে আমাদের শহরে পোস্টিং হয়ে যায়। রজত কিছু সময় পর তার জামা কাপড় প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার ডিউটি জয়েন করার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রজতের চলে যাওয়ার পর আরতি সুরেশ এবং মিনার কাছে আসে। সুরেশ, কাল দুপুরে তুই বাড়িতে থাকিস। আমার জামাই বাবাজি তপন আমাদের রজতের জন্য একটা মেয়ে পছন্দ করেছে। কাল সে মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। কোথাকার মেয়ে? তার পরিবার কেমন? এসব ব্যাপারে কোনো খবর নিয়েছো? ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার জামাই বাবাজির উপরে আমার অনেক বিশ্বাস আছে। সে দেখেছে মানে মেয়েটা খুব ভালোই হবে। তাছাড়া সে বলেই দিয়েছে সেই মেয়েকে আমাদের বাড়ির বউ বানালে যৌতুক হিসেবে 1 লাখ টাকা নিয়ে আসবে। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দুপুর বেলায় আরতির মেয়ে জামাই শিল্পা নামের এক মেয়েকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে। আরে শিল্পা, তুমি বসে আছো কেন? মায়ের আশীর্বাদ নিয়ে নাও। আরে হ্যাঁ, আমার আশীর্বাদের সঙ্গে সঙ্গে আমার জামাই বাবাজির আশীর্বাদটাও নিয়ে নিও। এই বাড়িতে আমার পরে সকলে তাকেই সম্মান করে। এরপর শিল্পা আরতি দেবীর আশীর্বাদ নেয় এবং তার সাথে তপনেরও আশীর্বাদ নিয়ে নেয়। শিল্পা যখন বড় বউ মিনার কাছে প্রণাম করতে যাচ্ছিল এমন সময় আরতি বলে, আরে শিল্পা, তোমাকে মিনার কাছে যেতে হবে না। এই বাড়িতে তার কোনো গুরুত্ব নেই। মিনা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও রান্নাঘরে গিয়ে নিজের কাজ করো। শাশুড়ির এরকম কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মিনাকে এভাবে চলে যেতে দেখে সুরেশের খুব খারাপ লাগে এবং সুরেশও সেখান থেকে চলে যায়। সুরেশের চলে যাওয়ার পর তপন বলে, আচ্ছা মা, এবার আমাকে আজ্ঞা দিন, আমাকেও যেতে হবে। শিল্পার বাড়ি থেকে ফোন করেছিল, হঠাৎ তার বাবার শরীর খারাপ হয়ে গেছে, তাই তাকে বাড়ি পৌঁছে দিতে হবে। আমি জানি তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো। ঠিক আছে, তুমি যাও। তবে আমার মেয়েটাকে এখানে রেখে গেলে ভালো হয়। রূপার সঙ্গে একটু গল্প করব। আপনি যখন বলছেন তাহলে কি আপনার কথা ফেলতে পারি? ঠিক আছে, রূপা এখানেই থাকুক, আমি শিল্পাকে তার বাড়ি পৌঁছে দিই। আরে তপন, তুমি মাকে কি যেন বলবে বলেছিলে? না না, কিছু নয়, আমার খারাপ লাগে। মায়ের সামনে এত লজ্জা করছো কেন? আরে কি হয়েছে রূপা? আসলে মা, তোমার জামাইয়ের হঠাৎ করে 30,000 টাকার দরকার পড়েছে। আমি বললাম মায়ের কাছ থেকে নিয়ে নাও, কিন্তু সে লজ্জা করছে, বলছে অন্য কোনো জায়গা থেকে ধার করবে। আরে জামাই বাবাজি, তুমি আমার কাছে লজ্জা পাচ্ছ কেন? আমি থাকতে অন্য কারোর কাছে হাত পাততে যাবে কেন? দাঁড়াও, আমি এখনই তোমার জন্য টাকা নিয়ে আসছি। আরতি এই বলে তার আলমারি থেকে 30,000 টাকা নিয়ে আসে এবং তপনকে দিয়ে দেয়। টাকা নিয়ে তপন এবং শিল্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর তপন তার 4 চাকা গাড়ি করে শিল্পাকে নিয়ে যেতে যেতে বলে, শিল্পা, আজ তোমার অ্যাক্টিং অনেক ভালো ছিল। যে কোনো ভাবে এই বাড়ির বৌমা হয়ে যাও, তারপর আমরা দুজন মিলে বাড়ির সবকিছু নিজের নামে করে নেব। এই নাও তোমার আজকের অ্যাক্টিং এর জন্য 5,000 টাকা। তপন, আমি কিন্তু বিয়ের অ্যাক্টিং বেশি দিন পর্যন্ত করতে পারবো না। তুমি তো জানো আমাকে ক্লাবে ডান্স করতে হয়। বেশি দিন পর্যন্ত ক্লাবে না গেলে আমার কাস্টমারগুলো হাতছাড়া হয়ে যাবে। আরে ডার্লিং, তুমি এত চিন্তা করছো কেন? একবার রজতের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক, তারপর খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। তপন এবং শিল্পা কথা বলতে বলতে যেতে থাকে। অপরদিকে দিল্লি শহরের একটি কফি শপে রজত তার গার্লফ্রেন্ড কাজলের সঙ্গে বসেছিল। এমন সময় রজতের সিনিয়র ইন্সপেক্টর সেখানে চলে আসে। আরে রজত, কি ব্যাপার? এই মেয়েটা কে? আরে স্যার, আপনি এখানে? এই মেয়েটা মানে আমার বান্ধবী, মানে গার্লফ্রেন্ড। আরে কাজল, ইনি হলেন আমার স্যার। তুমি এখানে? কাজল, তুমি এভাবে একটা ছেলের সঙ্গে এখানে বসে আছো, তোমার বাড়ির লোকেরা জানে? যাও, তুমি বাড়ি চলে যাও, আমি রজতের সঙ্গে কিছু কথা বলবো। সিনিয়র ইন্সপেক্টর প্রকাশ বাবুর কথা শুনে কাজল সেখান থেকে চলে যায়। রজত,
আমি তো ভাবতাম তুমি মেয়েদের থেকে অনেক দূরে দূরে থাকো, জানতাম না যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, তুমি কাল আমার বাড়িতে এসে দেখা করবে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু স্যার, মানে কেন স্যার? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড নয়, আমরা শুধু বন্ধু। ওসব কথা আমি শুনতে চাই না, কাল তোমাকে আমাদের বাড়িতে আসতে হচ্ছে, এটাই ফাইনাল। প্রকাশ বাবু এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রজত ভয় পেয়ে যায় এবং নিজের ফ্ল্যাটে ফিরে আসে। সারা রাত প্রকাশ বাবুর কথাগুলো মনে করতে থাকে। পরের দিন বিকেল বেলায় রজত প্রকাশ বাবুর বাড়িতে পৌঁছায়। এই তো রজত এসে গেছে। কাজল, এখানে এসো। হ্যাঁ বাবা, বলো। তার মানে কাজল আপনার মেয়ে? আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কাজলের আশেপাশে থাকবো না। আমি শুনেছি আপনি অনেক কঠিন শাস্তি দেন, আমাকে কোনো রকমের শাস্তি দেবেন না প্লিজ। শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমার শাস্তি এটাই যে কাজল এবং তোমার বিয়ে দেওয়া হবে। আপনি সত্যি বলছেন স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। আরে রজত, কাল আমি বাবাকে সব কথা জানিয়ে দিয়েছি। বাবা আমাদের সম্পর্কে রাজি হয়ে গেছে। তুমি তোমার অ্যাড্রেস বাবাকে দিয়ে দাও, বাবা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাবে। এরপর রজত খুশি মনে প্রকাশ বাবুকে তাদের বাড়ির ঠিকানা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর প্রকাশ বাবু কাজল এবং রজতের বিয়ের কথা বলতে তাদের বাড়িতে পৌঁছায়। হ্যাঁ, বলুন কাকে চাই? আসলে দিদি, আমার মেয়ে এবং আপনার ছেলে একে অপরকে পছন্দ করে, তাই আমি তাদের বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনার মেয়ে কি কি জানে? আমার মেয়ে গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে আছে। সে পড়াশোনাতে খুব ভালো, চাইলে ভবিষ্যতে চাকরিও করতে পারবে। পড়াশোনাতে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেয়ে খুব ভালোভাবে ছেলে পটাতেও শিখে নিয়েছে দেখছি, তাই তো আমার ছেলেকে পটিয়েছে। এসব আপনি কি বলছেন দিদি? আমি একদম ঠিকই বলছি। আপনাদের মতো লোকেরা বিনা টাকা খরচ করে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্যই ধনী লোকেদেরকে ফাঁসিয়ে নেয়। আপনার মেয়েও সেটাই করেছে। ছি, আপনার চিন্তা ভাবনা কত খারাপ। আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আগে জানলে কোনোদিন আপনাদের পরিবারে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আমিও কোনো ভিখিরি বাড়ির মেয়েকে এই বাড়ির বউ করতে চাই না। যেভাবে এসেছেন সেভাবেই চলে যান। আরতির কথা শুনে প্রকাশ বাবু সেখান থেকে চলে যায়। প্রকাশ বাবুর চলে যাওয়ার পর আরতির মেয়ে রূপা বলে, এসব কি হচ্ছে মা? তোমার জামাই এত কষ্ট করে ভালো মেয়ে দেখলো আর রজত অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে। তোমার জামাই এটা জানতে পারলে প্রচন্ড রেগে যাবে কিন্তু। তুই একদম ঠিকই বলেছিস রূপা। আমি আজই রজতকে ফোন করে বাড়িতে ডেকে নেব, তাড়াতাড়ি তার বিয়ে দিতে হবে। আরতি এবং তার মেয়ে এসব ব্যাপারে কথা বলতে থাকে। অপরদিকে প্রকাশ বাবু বাড়ি ফিরে রজতকে ফোন করে তাদের বাড়িতে ডাকে। স্যার, আমাদের বাড়িতে কি কথা হলো? রজত, তোমার মা আমাকে অপমান করেছে, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সেখান থেকে অপমানিত হওয়ার পর আমি আর সেই বাড়িতে নিজের মেয়ের বিয়ে দিতে পারবো না। ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ে সুখে থাকতে পারবে না। এরকম করে বলবেন না স্যার, আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাজলের সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেব না। আমি সব সময় তার সাপোর্ট করব। হ্যাঁ বাবা, কেউ আমার উপরে অন্যায় করতে পারবে না। তাছাড়া তুমি তো ভালো করেই জানো, ছোটবেলা থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আমাকে নিয়ে তুমি বেশি চিন্তা করো না। কাজল, মা অন্য জায়গায় আমার বিয়ে দেওয়ার জন্য আমাকে বাড়িতে ডাকছে, তাই আমি আজকেই তোমার সঙ্গে বিয়ে করে নিতে চাই। ঠিক আছে, আমিও আর দেরি করতে চাই না। যত দেরি হবে তোমাদের বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেবে। কিন্তু কাজল, আমি ভেবে রেখেছিলাম খুব ধুমধাম করে তোদের বিয়ে দেব। এভাবে হঠাৎ করে বিয়ে করে নিলে কিভাবে চলবে? বাবা, অনুষ্ঠান করার জন্য সারা জীবন পড়ে রয়েছে, কিন্তু আমরা দেরি করলে রজতের মা নানা রকম সমস্যা করবে। একবার বিয়ে হয়ে গেলে তারপর আর কিছু করতে পারবে না। তাই আমি আর রজত কোর্ট ম্যারেজ করে নেব। এরপর রজত এবং কাজল কোর্ট ম্যারেজ করে নেয় এবং দিল্লিতে একটি কোয়ার্টারে থাকতে শুরু করে। অপরদিকে রজতের বিয়ের ব্যাপারে জানতে পেরে তার মা, দিদি এবং জামাইবাবু প্রচন্ড রেগে যায়। রজতের এত সাহস! আমি যাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম সে তার মেয়েকে বিয়ে করে নিল। রজত আমার মান সম্মান শেষ করে ফেললো। শুধু তোমার মান সম্মান নয় মা, রজত আমার স্বামীরও মান সম্মান শেষ করে দিয়েছে।
তপন কত খোঁজাখুঁজির পরে একটা ভালো পরিবারের মেয়ে সম্বন্ধ নিয়ে এসেছিল, কিন্তু তোমরা রজতের বিয়ে সেখানে না দিয়ে তার অপমান করে দিলে। আপনার মেয়ে একদম ঠিক বলছে মা। শুধুমাত্র আমার কথা রাখতে মেয়ের পরিবার এখানে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিল, না হলে তাদের মেয়েকে অনেক ধনী পরিবারের ছেলেরা বিয়ে করতে চাইছে। এবার আমার মান সম্মান কোথায় থাকবে? তুমি কিছু মনে করো না জামাই বাবাজি, ওই রজতের জন্যই এসব হয়েছে। তাকে আর কোনোদিনও আমি এই বাড়িতে তুলবো না। তার থেকে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আপনি নিজের মেয়ের সঙ্গে কথা বলুন। আমি একটু বাইরে যাই। মেয়ের পরিবারকে ভালোভাবে বোঝাতে হবে। মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে তারা অনেক টাকা খরচ করে ফেলেছে, হয়তো কিছু টাকাও দিতে হতে পারে। টাকা নিয়ে তুমি চিন্তা করো না, তারা যত টাকা চায় আমি তাদেরকে দিয়ে দেব। আমি চাই না কেউ তোমাকে অসম্মান করুক। এরপর তপন বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ক্লাবে গিয়ে শিল্পার সঙ্গে দেখা করে। আরে বলো তপন, কি মনে করে আসা হলো? আজকে আবার আমাকে যেতে হবে? আরে না শিল্পা, আর তোমাকে যেতে হবে না। যার সঙ্গে তোমার বিয়ের কথা বলছিলাম সে বাড়ির অনুমতি ছাড়া অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছে। তাহলে কি তোমার এত পরিশ্রম বেকার হয়ে গেল? সবকিছু খারাপ হয়ে গেল? সেটা নিয়ে তুমি চিন্তা করো না শিল্পা। এই তপনের কোনো প্ল্যান ফেল হয় না। প্রত্যেক খারাপ জিনিসের মধ্যে কিভাবে ভালো জিনিস খুঁজে বার করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। রজত তার মায়ের অনুমতি ছাড়া বিয়ে করেছে। রজত কোনোদিন সেই বাড়িতে যেতে পারবে না। এবার আমি আরো ভালোভাবে সেখানে যাওয়া আসা করতে পারবো এবং নিজের প্ল্যান বি হিসেবে কাজ করতে পারবো। একদিন ওই বুড়িটার সবকিছু আমি নিজের নামে করবই। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন কাজল যখন রুমে ছিল এমন সময় রজত খুশি মনে বাড়ি ফেরে। আরে কি ব্যাপার রজত, আজ তোমাকে এত হাসি খুশি মনে হচ্ছে কেন? তোমার গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি ভালো নাম্বারে পাস করেছো। তুমি সত্যি কথা বলছো রজত? এটা তো অনেক খুশির খবর। আরে হ্যাঁ, অনেক খুশির খবর, তাই তো তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এরপর রজত এবং কাজল বসে সেই মিষ্টি খেতে শুরু করে। তারা বসেছিল এমন সময় তার দাদা তাকে ফোন করে। হ্যালো রজত, কেমন আছিস? ভালো আছি দাদা, তোমরা কেমন আছো? আমরাও ঠিকঠাক আছি। আমার এবং তোর বৌদির অনেক ইচ্ছা ছিল যে তোর বিয়ে দেখব, কিন্তু মায়ের জন্য যেতে পারলাম না। তুই তো জানিস এই বাড়িতে মায়ের অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। হ্যাঁ দাদা, সেটা তো আমি খুব ভালো করেই জানি, তাই তো এখন পর্যন্ত বাড়ি ফিরিনি। আমি তোকে একটা কথাই বলবো রজত, তোর বৌদি এই বাড়িতে থেকে অনেক কষ্ট সহ্য করেছে। তুই নিজের বউয়ের ভালোভাবে খেয়াল রাখিস, তার যেন কোনো রকম কষ্ট না হয়। আচ্ছা রজত, তোর বৌদি কথা বলতে চায়, তাকে দিচ্ছি। হ্যালো ঠাকুরপো, তোমার বিয়েতে যেতে পারলাম না, কিছু মনে করো না যেন। আরে না না বৌদি, আমি কিছু মনে করিনি। তোমরা কিরকম পরিস্থিতিতে আছো এটা আমি খুব ভালো করে জানি। তোমার বউকে ফোনটা দাও না, তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ এই নাও। কাজল, আমার বৌদির সঙ্গে কথা বলো। হ্যালো কাজল, কেমন আছো? হ্যাঁ দিদি, ভালো আছি। মিনা কাজলের সঙ্গে কথা বলছিল এমন সময় তার শাশুড়ি তাকে ডাকাডাকি করতে শুরু করে দেয়। আচ্ছা ঠিক আছে কাজল, পরে আবার তোমার সঙ্গে কথা হবে। মা একটু ডাকছে, আমাকে যেতে হবে। মিনা এই বলে ফোন রেখে সেখান থেকে চলে যায়। কি হলো, বৌদি ফোন রেখে দিল? আরে হ্যাঁ, বললো মা নাকি তাকে ডাকছে, তাই সেখানে চলে গেল। তোমাকে কি আর বলবো কাজল, সেই বাড়িতে বৌদি এবং দাদা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। মা বৌদির উপর অনেক অত্যাচার করতে থাকে, তাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে। আচ্ছা রজত, তুমি আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এখানে আছো, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। তোমার দাদা আর বৌদি অনেক ভালো, তারা মনে মনে আমাদের সঙ্গে দেখা করতে চায়। চলো না আমরা একবার বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসি। ওই বাড়িতে গিয়ে কি করবে কাজল? সেখানে গেলে মা তোমাকে উল্টোপাল্টা কথা বলবে। সারা জীবন বৌদির উপর অনেক অত্যাচার করেছে, এবার তোমার উপর অত্যাচার করবে। আমি তোমার উপর অত্যাচার হতে দেব না কাজল, তোমাকে সেখানে যেতে হবে না। যা হবে হোক, সে তোমার মা, তোমার থেকে তার কিছু আশা ছিল, তাই তোমার উপরে রেগে আছে। তাছাড়া মা রাগ করবে না তো কে করবে? আমাদের সেখানে যাওয়া দরকার। তুমি জানো না আমার মা কিভাবে বৌদি এবং দাদার উপর অত্যাচার করে। মা বৌদিকে একদম সহ্য করতে পারে না। তুমি ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পেয়েছো, তাই মায়ের ব্যাপারে তোমার চিন্তা ভাবনা অনেক ভালো। আমার মা সেরকম নয় কাজল,
সে ভালোবাসতে জানে না। মা কোনোদিন আমাদেরকে বাড়িতে ঢুকতে দেবে না। এসব তুমি কি বলছো রজত? আমি একদম ঠিক বলছি কাজল। সেখানকার কোনো জিনিসে আমাদের আর কোনো রকম অধিকার নেই। সেখানকার সবকিছু আমাদের জন্য পর হয়ে গেছে। তুমি ওই বাড়িটাকে ভুলে যাও কাজল। আমরা আর কোনোদিন সেখানে যাব না। তুমিও আমার কথা ভালো করে শুনে নাও রজত, আমাকে ওই বাড়িতে নিয়ে যেতেই হবে, না হলে আমি খাওয়া দাওয়া করা বন্ধ করে দেব। এ তুমি কিরকম জেদ করতে শুরু করে দিলে? ঠিক আছে, পরের সপ্তাহে তোমাকে নিয়ে যাব। রজতের কথায় কাজল অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় এবং রজত কাজলকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। মা, তাড়াতাড়ি এসো, কে এসেছে দেখো। তোমার আদরের ছেলে নতুন বৌমা নিয়ে এসেছে। তুই এখানে কি করতে এসেছিস? তোর সঙ্গে আমি সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছি। এখানে তোদের জন্য কোনো জায়গা নেই। মা, আমি মানছি আমরা ভুল করেছি। তুমি অন্য জায়গায় আমার বিয়ে দিচ্ছিলে, তাই বাধ্য হয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হলো। আমি কাজলকে অনেক ভালোবাসি মা। মা, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি খুব ভালোভাবে নিজের কর্তব্য পালন করে আপনার মন জয় করে নেব। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে এখন মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা হচ্ছে। এক থাপ্পড় মেরে তোর মাথা ঠিক করে দেব। আরতি এই বলে কাজলকে একটি চড় মারতে যাচ্ছিল, কিন্তু কাজল তার হাত ধরে নেয়। মা, এই বয়সে নিজের হাতকে এত কষ্ট দেবেন না। বুড়ো বয়সে হাত ভেঙে গেলে জোড়া লাগাতে অনেক সমস্যা হবে। এবার আমাদেরকে বাড়ির ভেতরে যেতে দিন। কাজল এই বলে রজতকে সঙ্গে নিয়ে একটি রুমে চলে যায়। মা, তুমি দেখলে তো মেয়েটা তোমার সঙ্গে কিরকম ব্যবহার করলো। এই মেয়ে এখানে থাকলে তুমি শান্তিতে থাকতে পারবে না। আমিও তো সেটাই দেখছি রূপা, এই কাজলকে এখানে থাকতে দিলে চলবে না। তুমি ঠিকই বলেছিলে রজত, শাশুড়ি মা একটু অন্যরকম। হ্যাঁ, তাই তো বলেছিলাম যে তুমি এখানে থাকতে পারবে না। দাদা এবং বৌদির সঙ্গে দেখা করে নাও, তারপর আমরা চলে যাব। কিছু সময় পর আরতি এবং তার মেয়ে যখন হলরুমে বসেছিল, এমন সময় রজত তাদের কাছে যায়। মা, আমি ফিরে যাচ্ছি, তোমরা ভালোভাবে থেকো। তুই ফিরে যাচ্ছিস মানে? নিজের বউকে সাথে নিয়ে যা, আমি তাকে এই বাড়িতে থাকতে দেব না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনছে না। সে এখানে থাকতে চাইছিল, তাই আমাকে তাকে রাখতে আসতে হলো। এবারে বুঝতে পেরেছি, তোর বউ আমার সঙ্গে ঝগড়া করার জন্যই এখানে এসেছে। আমিও দেখে নেব সে কতদিন এখানে থাকতে পারে। এরপর রজত নিজের ব্যাগ নিয়ে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অপরদিকে বড় বউ মিনা যখন দুপুরে রান্না করছিল, এমন সময় কাজল তার কাছে গিয়ে সাহায্য করতে শুরু করে। কাজল, তোমাকে কিছু করতে হবে না, আমি একাই সব করে নেব। আরে দিদি, তুমি একা সবকিছু করতে যাবে কেন? এটা আমারও শ্বশুর বাড়ি, তাই আমাকেও সাহায্য করতে দাও। তুমি কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছো, তাই তোমাকে দিয়ে কাজ করাতে ভালো লাগছে না। তুমি সারাদিন কাজ করবে আর আমি বসে থাকবো? আমার কাজ করার অভ্যাস হয়ে গেছে কাজল, ছোটবেলা থেকেই আমার কাজ করার প্র্যাকটিস আছে। সে ঠিক আছে দিদি, কিন্তু আমি এত সহজে এখান থেকে যাব না। আমি চিরদিনের জন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি শুধু শুধু নিজের সুখী জীবনটাকে খারাপ করছো কেন? আমি শুধু নিজের জন্য এখানে আসিনি, আমি তোমার জীবনটাকেও ঠিক করতে এখানে এসেছি দিদি। এতদিন পর্যন্ত এই বাড়িতে আমার কেউ ছিল না, আজ তোমার মতো ছোট বোন পেয়ে আমি অনেক খুশি। যেন মনে হচ্ছে নতুন করে বেঁচে থাকার কোনো আশা খুঁজে পেয়েছি। তুমি চিন্তা করো না দিদি, আমি থাকতে এই বাড়িতে তোমার উপরে অত্যাচার হবে না। এরপর কাজল মিনার সঙ্গে রান্না করতে থাকে। দুপুরে খাওয়ার সময় আরতি এবং তার মেয়ে রান্নাঘরে আসে। মিনা, আমাদেরকে খাবার দিয়ে দাও। মা, আপনারা ডাইনিং রুমে গিয়ে বসুন না, আমি আপনাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তুমি খাবার দিতে যাবে কেন? মিনা কি মরে গেছে? মা, আমিও তো এই বাড়ির বউ, তাই আমারও কিছু দায়িত্ব আছে। দেখলে, তোমার পুলিশের মেয়ে বাড়ি থেকে দায়িত্ব শিখে এসেছে। নতুন নতুন এসেছে, তাই একটু নাটক তো করবেই। আমরা গিয়ে বসছি, তাড়াতাড়ি খাবার দে। এরপর কাজল রূপা এবং আরতিকে খেতে দিয়ে দেয়। এটা কোনো খাবার হলো? এর হাতের রান্না তো বৌদির থেকেও আরো বেশি খারাপ। তুই একদম ঠিকই বলেছিস রূপা, যত বেকার মেয়েরা সব আমাদের বাড়িতে এসেই জুটেছে। এমন রান্না করেছে যেটা পশুও খাবে না। দিদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো, আমি খাবার দিয়ে দিচ্ছি।
আরে না না কাজল, সকলের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি শেষে খাবো। না, তুমি এখনই সকলের সঙ্গে খাবে, বসো চুপ করে। কি বললি? এই মিনা আমাদের সঙ্গে খাবে? মিনা, চুপচাপ ওখান থেকে উঠে পড়। না দিদি, তুমি উঠবে না, খাওয়া দাওয়ার পরেই উঠবে। মিনাকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করছিস? দাঁড়া, এখনই তোকে উচিত শিক্ষা দিতে হবে। আরতি এই বলে চেয়ার থেকে উঠে পড়ে এবং কাজলকে মারার জন্য তার কাছে যায়। খবরদার মা, আমার গায়ে হাত তোলার আগে ভালো করে ভেবে নিন। আমি কিন্তু বড় বউয়ের মতো চুপ করে থাকি না, আপনার মারের উচিত জবাবও দিতে পারি। কাজলের কথা শুনে আরতি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর বিকেল বেলায় আরতির জামাই তপন বাড়িতে আসে এবং আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কাজলের ব্যাপারে কথা বলতে শুরু করে। এই মেয়েটার জন্য আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। আসার পর থেকে আমাদের জীবনটাই খারাপ করে দিচ্ছে। আরে মা, এসব তো কিছুই নয়। আপনার নতুন বৌমা এখন থাকতে টাকার হিসাব নেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আপনার যেসব বাড়িগুলো ভাড়া দেওয়া আছে, এতদিন থেকে আমি কত ভালোভাবে সেসব দিকে খেয়াল রাখছিলাম, কিন্তু আপনার নতুন বৌমা সেই সব বাড়ির ভাড়া যাচাই করতে গেছে। আমি এটা বুঝতে পারছি না যে সে এরকম কেন করছে। আপনি অনেক সহজ সরল মানুষ, তাই বুঝতে পারছেন না। আপনার ছোট বৌমা এই বাড়ির সবকিছু দখল করতে চাইছে। এখন বাড়ি ভাড়ার টাকাগুলো দেখতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আপনার আলমারির দিকে লক্ষ্য দেবে। এসব কিছু রজতের জন্যই হচ্ছে। রজত আমাদের পছন্দ মতো বিয়ে করে নিলে এইসব কিছুই হতো না। জানি না কি ভুল করেছিলাম যে আমার ছোট ছেলেটা এত বিগড়ে গেল। সে বউয়ের গোলাম হয়ে গেছে। আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় কাজল এবং মিনা বাইরে থেকে ফিরে আসে। আরে ছোট বৌমা, বাড়ি ভাড়াগুলো দেখা হয়ে গেল? হ্যাঁ, দেখা হয়ে গেছে। এবার একদিন গিয়ে বাড়িগুলোর মাপ নিয়ে নেবে। হয়তো এতদিনে আমি বাড়িগুলোর খেয়াল রাখতে গিয়ে সেগুলো ছোট হয়ে যেতে পারে। আমাদের বাড়ির ব্যাপারে কোনো বাইরের লোকের কথা আমি পছন্দ করি না। আপনাকে অত নাক গলাতে হবে না। এটাই শুনতে বাকি ছিল। মুখ সামলে কথা বলো কাজল। আমার জামাই বাবাজি বাইরের লোক নয়। এই বাড়িতে যদি কোনো বাইরের লোক থাকে তাহলে সেটা তুমি। আমি ভালো করেই জানি তুই আমাদের বাড়ি দখল করতে চাইছিস। বল, বাড়িগুলো দেখার জন্য গিয়েছিলি কেন? আমি দিদিকে নিয়ে আমাদের বাড়ির সম্পত্তি দেখার জন্য গিয়েছিলাম। এতে খারাপ কি আছে? এতে কিছু খারাপ নেই, কিন্তু ভালোও কিছু নেই। আমি মায়ের দিক থেকে বলছি যে এইসব করা একদম ঠিক নয়। আমিও আপনাকে একটা কথা বলতে চাই। আপনার স্বভাব চরিত্র আমারও খুব একটা ঠিক মনে হচ্ছে না। কোনো একদিন এসবের জন্য আপনাকে বিপদে পড়তে হবে। কাজল এই বলে নিজের রুমে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর তপন তার শাশুড়িকে বলে, দেখলে তো মা, আপনার বৌমা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করলো। আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এত খারাপ ভাবে কথা বলেনি। আমার মনটাই ভেঙে গেল। তুমি কিছু মনে করো না জামাই বাবাজি, সেই মেয়েটাকে একদিন আমি জব্দ করবই। ঠিক আছে মা, এবার আমি যাই। বেশিক্ষণ পর্যন্ত এখানে থাকলে আপনার ছোট বৌমা হয়তো আবার কিছু বলতে শুরু করে দেবে। এরপর তপন সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন রজত যখন ফ্ল্যাটে বসেছিল, এমন সময় রামু কাকা তার সঙ্গে দেখা করতে আসে। আরে রামু কাকা, তুমি এখানে? কাজ থেকে ছুটি নিয়ে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তার শ্বশুর বাড়িতে দুদিন থাকার পর তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা রামু কাকা, বাড়িতে সবাই কেমন আছে? ছোট বৌমা বাড়িতে যাওয়ার পর সবকিছু ভালো হয়ে গেছে বাবু। ছোট বৌমায়ের জন্য বড় বৌমাও সুখের মুখ দেখতে পেয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। সবই ঠিক আছে, কিন্তু তপন মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। তোমার জামাইবাবু বাড়িতে আসা বন্ধ করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না রামু কাকা। কাজলের উপর আমার বিশ্বাস আছে। কাজল আস্তে আস্তে সব ঠিক করে দেবে। তোমার কথাই যেন সত্যি হয়। ঠিক আছে বাবু, এবার আমি যাই। তোমাদের বাড়ি ফিরে আবার নিজের কাজ শুরু করে দেব। রামু কাকা রজতের সঙ্গে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আরতি দেবীর বাড়িতে। আরে কাজল, তুমি বাড়ি পরিষ্কার করছো? হ্যাঁ দিদি, তুমি কিছু বলবে? তুমি জানো কাল কারক চতুর্থী। কালকের দিনে সব বিবাহিত মেয়েদেরকে উপোস করতে হয় আর চাঁদ দেখে উপোস ভাঙতে হয়। এটা তো খুব ভালো কথা। কি কি করতে হয় তুমি আমাকে বলে দিও, আমিও তোমার সঙ্গে উপোস করব। আমাদের এই উপোস করার অধিকার নেই কাজল।
এই বাড়িতে শুধু আমাদের ননদ রূপা ধুমধাম করে এই উপোস পালন করে। তার জন্য অনেক ভালো ভালো খাবারও রান্না হয়, আর পাড়ার কয়েকজন মেয়েদের সঙ্গে সবাই নাচ গানও করে। কিন্তু দিদি, আমরাও তো বিবাহিত, আমরা এই উপোস করতে পারবো না কেন? কাল আমাদেরকে অনেক কাজ করতে হবে, রূপার জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে। শাশুড়ি মা আমাদেরকে উপোস করতেই দেবে না। সত্যি, এরকম শাশুড়ি আমি সারা জীবনে দেখিনি। কেউ এতটা কঠিন কিভাবে হতে পারে? তুমি চিন্তা করো না দিদি, কাল রূপার সঙ্গে সঙ্গে আমরাও উপোস করব। আমরাও এলাকার মহিলাদের সঙ্গে নাচ গান করব। পরের দিন সকাল থেকে কারক চতুর্থী উৎসব পালন করার জন্য এলাকার কয়েকজন মহিলা আরতি দেবীর বাড়িতে চলে আসে। নাচ গান শুরু হয়ে গেলে রূপার সঙ্গে কাজল এবং মিনাও উৎসবে অংশগ্রহণ করে। দেখলে তো মা, তোমার ছোট বৌমা আসার সঙ্গে সঙ্গে তোমার বড় বৌমাকে নিয়ে উৎসব পালন করতে শুরু করে দিয়েছে। জানি না আর কত কিছু দেখতে হবে। এখন এখানে এলাকার সকলেই আছে, এই সময় ঝামেলা করলে আমাদেরই মান সম্মান শেষ হয়ে যাবে। তাছাড়া কাজলকে কিছু বলতেও ইচ্ছে করে না, তাকে কিছু বলতে গেলেই মুখের উপরে পট পট করে উত্তর দিতে শুরু করে দেয়। তুমি শুধু কাজলকে ভয় করতেই থাকো। তোমার জামাইকে বলবো, সে নিশ্চয়ই কাজলের কোনো একটা ব্যবস্থা করতে পারবে। সেদিন খুব ধুমধাম করে কাজল এবং মিনা কারক চতুর্থী উৎসব পালন করে। পরের দিন সকালে আরতি হলরুমে বসে তার মেয়ে জামাইয়ের সঙ্গে কিছু কথা বলতে শুরু করে। মা, আমি অনেক পরিশ্রমের পর নতুন ফ্যাক্টরি শুরু করেছি। আপনি হয়তো জানেন কতদিন থেকে এই ফ্যাক্টরি করার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ জামাই বাবাজি, আমি জানি তুমি অনেক পরিশ্রমী মানুষ। এত বড় দায়িত্ব নেওয়ার পর তোমার কাজ আরো বেড়ে গেল। কাজ তো করতেই হবে মা, তবে তো উন্নতি হবে। আপনি জানেন আমি এই ফ্যাক্টরিকে আপনার নাম দিয়েছি। আপনি ছাড়া আমাদের কে আর আছে? আমি অনেক কপাল করে তোমার মতো জামাই পেয়েছি। এটাই আশীর্বাদ করব তুমি যেন অনেক উন্নতি করো। আরে মা, তুমি কথা বলতে ব্যস্ত হয়ে গেলে কেন? যে টাকাটার কথা হয়েছিল সেটাও দাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। আরতি এই বলে আলমারির কাছে যায় এবং সেখান থেকে 50,000 টাকা নিয়ে হলরুমে ফিরে আসে। এই নাও জামাই বাবাজি, 50,000 টাকা। এত বড় কাজ করতে টাকা তো লাগবেই, আরো যদি টাকা লাগে তাহলে বলো। আপাতত আর টাকা লাগবে না, তাছাড়া যদি লাগে তাহলে আমি এদিক সেদিক থেকে ধার করে ম্যানেজ করে নেব। এটা তুমি কি বলছো? আমি থাকতে তোমাকে ধার করতে হবে কেন? যখনই টাকার প্রয়োজন হবে আমাকে বলে দিও, একদম লজ্জা করতে হবে না। ঠিক আছে মা, আপনি এত করে বলছেন যখন, তাহলে আমি বলবো। আপনি আমাকে এত বিশ্বাস করেন, এটা দেখেই আমার মন ভরে যায়। আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে রান্নাঘর থেকে কাজল এবং মিনা তাদের সমস্ত কথা শুনতে থাকে। এরপর আরতি যখন তার জামাইকে 50,000 টাকা দিতে যাচ্ছিল, এমন সময় কাজল সেখানে গিয়ে তার শাশুড়ির হাত থেকে টাকাটা কেড়ে নেয়। এসব কি হচ্ছে কাজল? তুই আমার হাত থেকে টাকা নিয়ে নিলি কেন? মা, আপনি অবুঝের মতো আপনার জামাইকে বারবার টাকা দিচ্ছেন কেন? টাকা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তাও করছেন না? তুই আমাকে জ্ঞান দেওয়ার কে? এই সব কিছু আমার, এইসব টাকা তো কিছুই নয়। আমার ইচ্ছে হলে আমি সমস্ত সম্পত্তি মেয়ে জামাইয়ের নামে করে দেব। হ্যাঁ মা, আপনি অবশ্যই দিন, কিন্তু আপনার টাকা ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা সেটা একবার যাচাই করে নিন। আমি নিজে গিয়ে দেখে এসেছি, জামাই বাবাজি ফ্যাক্টরি করার জন্য পুজো দিয়েছে। তাছাড়া আমার হাত থেকেই পুজো শুরু হয়েছিল। আপনার জামাই আপনার সঙ্গে ধোঁকা করছে। সে বারবার আপনাকে মিথ্যে কথা বলে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে করে আপনার জামাই আপনার সমস্ত সম্পত্তি শেষ করে দিতে চাইছে মা। কাজলের মুখে এরকম কথা শুনে তপন এবং রূপা প্রচন্ড রেগে যায়। অনেক হয়েছে, আমি আর 1 মিনিট এখানে থাকবো না। রূপা, চলো আমরা এখনই এখান থেকে চলে যাই। আজ এই বাড়িতে তোমার স্বামীকে ধোঁকাবাজ বলা হয়েছে। চলো, তাড়াতাড়ি চলো, আমি আর নিজের অপমান করাতে চাই না। এভাবে রাগ করে চলে যাবে না জামাই বাবাজি। তুমি এই বাজে মেয়েটার কথা শুনছো কেন? আমি তো তোমাকে কিছুই বলিনি। আমি জানি তুমি অনেক ভালো। কাজল, চুপচাপ আমার টাকা দিয়ে এখান থেকে চলে যা। আমি ভালো করে জানি এসব টাকার দিকে তোর নজর আছে, তাই এগুলো অন্য কোথাও যেতে দিচ্ছিস না। তবে ভালো করে মনে রাখিস, আমি থাকতে আমার সম্পত্তি থেকে 1 টাকাও তোকে নিতে দেব না। আপনি আবার আমাকে ভুল ভাবছেন মা। এই নিন আপনার টাকা, আপনার যাকে ইচ্ছে দিয়ে দিন। তবে মনে রাখবেন,
একদিন আপনাকে অনেক আফসোস করতে হবে। আমার যা হবে আমি দেখে নেব, এবারে চুপচাপ গিয়ে নিজের কাজ কর। এরপর কাজল তার শাশুড়ির হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কাজল সেখান থেকে চলে যাওয়ার পর আরতি দেবী তার জামাইয়ের হাতে সেই টাকা তুলে দেয়। শুধুমাত্র আপনার কথা ভেবে আমি এখানে আসি, জানি না আমি এখানে আসা বন্ধ করে দিলে আপনার বৌমা আপনার কি অবস্থা করবে। কাজলের কথায় তুমি কিছু মনে করো না জামাই বাবাজি, এই নাও টাকা, তুমি ভালোভাবে নিজের ব্যবসা সামলাও। সত্যি কথা বলতে আপনার বৌমায়ের মুখে এত কথা শোনার পর এই টাকা নিতে ইচ্ছা করছে না, কিন্তু কাজের জন্য নিতে তো হবেই। ঠিক আছে মা, এবার আমি যাচ্ছি, কাল এসে রূপাকে নিয়ে যাব। তপন এই বলে আরতির কাছ থেকে 50,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আরতি যখন তার মেয়ের সঙ্গে হল রুমে বসেছিল, এমন সময় তার মেয়ে বলে, আরে মা, আজ এত দেরি হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বড় বউকে দেখতে পাচ্ছি না কেন? মনে হচ্ছে কাজলের সঙ্গে থাকতে থাকতে তার ডানা গজিয়েছে, আমি এখনই গিয়ে তার ডানা কাটার ব্যবস্থা করছি। আরতি এই বলে মিনার রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে মিনা বিছানার উপরে শুয়ে রয়েছে। কি হয়েছে, তুমি এখনো পর্যন্ত শুয়ে আছো কেন? তোমার কি মনে নেই আজকে আমার রূপা তার শ্বশুর বাড়ি চলে যাবে? তাড়াতাড়ি গিয়ে তার জন্য ভালো ভালো খাবার রান্না করো। মা, কাল রাত থেকে আমার শরীরটা অনেক খারাপ, আমার মাথায় হাত দিয়ে দেখুন, অনেক জোর। কাজলের সঙ্গে থাকতে থাকতে অনেক নাটক শিখে গেছো দেখছি, আমার সামনে জ্বরের বাহানা করতে হবে না। যাও চুপচাপ গিয়ে রান্নার কাজ করো, না হলে মেরে মেরে জ্বর নামিয়ে দেব। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। আরতির চলে যাওয়ার পর মিনা বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এমন সময় কাজল সেখানে এসে তাকে ধরে নেয়। আরে, তোমার গা তো অনেক গরম, তুমি বিছানা থেকে উঠছো কেন? আমাকে যেতে দাও কাজল, একটু আগে মা এসেছিল, রান্না করতে বলেছে। আমি যদি রান্না না করি তাহলে বাড়িতে আবার অশান্তি হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এত শরীর খারাপ নিয়ে তুমি রান্না করতে যাচ্ছ? তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে দিচ্ছি। ডাক্তার ডেকো না কাজল, ডাক্তার এলে অনেক টাকা নিয়ে নেবে, আমাদের কাছে অত টাকা নেই। তুমি টাকা নিয়ে চিন্তা করছো কেন? টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি চুপচাপ এখানে শুয়ে থাকো, আমি না বলা পর্যন্ত বিছানা থেকে উঠবে না। কিন্তু রান্নার কি হবে কাজল? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর রান্নার কাজ আমি করে নেব। এরপর কাজল ডাক্তারকে ফোন করে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে দেয়। অপরদিকে আরতির জামাই বাড়িতে চলে আসায় আরতি তার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে বসে গল্প করতে শুরু করে। রূপা, আজ তোরা চলে যাবি, তাই আমি তোর আর জামাইয়ের জন্য ভালো ভালো জামা কাপড় আর মিষ্টির বাক্স এনে রেখে দিয়েছি। দেখ তো এই জামাগুলো কেমন। আরে বাহ, এগুলো তো খুব ভালো। মা, তুমি আমাদের কত খেয়াল রাখো। আমি ছাড়া তোদের আর কে আছে? এই দেখ রূপা, আমি তোর জন্য একটা সোনার হারও বানিয়েছি। মা, আপনি আমাদের কত ভালোবাসেন, আপনার এত ভালোবাসার জন্যই আমাদেরকে বারবার এখানে আসতে হয়। আপনার বৌমায়েরা মনে করবে আমরা শুধু জিনিসপত্র নেওয়ার জন্য এখানে আসি, কিন্তু সত্যি কথা এটাই যে আমরা আপনার সঙ্গে দেখা করার জন্য আসি। তোমাকে তাদের কথা ভাবতে হবে না বাবাজি, তারা যা মনে করবে করুক, এটা আমার বাড়ি, আমি নিজের টাকা কার পেছনে খরচ করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। তাছাড়া বৌদিরা ভিখিরি বাড়ির মেয়ে, এত টাকা পয়সা দেখে তাদের হিংসে হচ্ছে, তাই সবসময় তোমাকে আটকানোর চেষ্টা করে। সকলে কথা বলতে থাকে। অপরদিকে ডাক্তার চলে আসায় কাজল তাকে নিয়ে মিনার কাছে যায়। সবকিছু ঠিক আছে তো ডাক্তার বাবু? মনে হচ্ছে পেশেন্ট অনেক বেশি পরিশ্রম করে, শরীরে ভিটামিনের অভাব আছে। আমি কয়েকটা ভিটামিন লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। তাছাড়া জ্বরের ওষুধ দিয়েছি, কিছু সময়ের মধ্যে জ্বর নেমে যাবে। আচ্ছা ডাক্তার বাবু, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। এরপর কাজল রুম থেকে বেরিয়ে হল রুমে তার শাশুড়ির কাছে আসে। মা, দিদি শরীর অনেক খারাপ ছিল, তাই আমি ডাক্তার বাবুকে ডেকেছি, তাকে টাকা দিতে হবে আর ওষুধও কিনতে হবে, আমাকে 1000 টাকা দিন। মিনা মরবে মরুক, আমি টাকা দিতে যাব কেন? এইসব লোভী মানুষের পেছনে অযথা টাকা নষ্ট করতে পারছেন, কিন্তু যে আপনার বাড়ির সমস্ত কাজ করছে আর আপনার খেয়াল রাখছে, তার চিকিৎসা করানোর জন্য আপনার কাছে টাকা নেই। আমার সামনে ওসব কথা বলে কোনো লাভ হবে না, চুপচাপ যাও এখান থেকে। আর খবরদার,
আমি আমার মেয়ে জামাইকে কি দিচ্ছি সেদিকে নজর রাখতে হবে না। আমি এখানে কোনো জিনিসের উপরে নজর রাখতে আসিনি। আমাকে 1000 টাকা দিয়ে দিন, আমি চলে যাব। কিসের টাকা? তোমার বাবা কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে নাকি? আরতির কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায় এবং তার কাছ থেকে আলমারির চাবি কেড়ে নিয়ে আলমারির কাছে যায় এবং সেখান থেকে 1000 টাকা বার করে চাবি আবার শাশুড়ির হাতে ফিরিয়ে দেয়। এই নিন আপনার চাবি, মাত্র 1000 টাকাই নিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। হায় হায়, এসব কি দেখতে হচ্ছে আমাকে? আপনার বৌমা অনেক মাথায় উঠে পড়েছে, আমাদের সামনেই আপনার অপমান করলো। যাও যাও, ওই টাকায় মিনার চিতা জ্বালিয়ে দাও। তপনের কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। তোমার মতো মানুষকে ডুবে মরে যাওয়া দরকার, একটা অসুস্থ মানুষের জন্য এত খারাপ কথা বলতে লজ্জা করলো না? কাজল এই বলে সেখান থেকে চলে যায়। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার চোখের সামনে আমার জামাই বাবাজিকে চড় মেরে চলে গেল। এখানে আমার অনেক অপমান হয়ে গেল, আর সহ্য করতে পারছি না মা। এরপর তপন তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর মিনা কিছুটা সুস্থ হয়ে কাজলের কাছে আসে। তোমার অনেক ধন্যবাদ কাজল, আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, যার কারণে তোমার মতো ছোট বোন পেয়েছি। কাজল, তুমি আমার জন্য বাড়ির সকলের চোখে নিজেকে খারাপ করছো কেন? আমি তো আগেই বলেছিলাম দিদি, আমি থাকতে এই বাড়িতে তোমার উপরে আর অন্যায় হবে না। যতদিন এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে না, ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং আরতির মেয়ে জামাই আবার তাদের বাড়িতে আসে। সেদিন বিকেল বেলায় আরতি যখন বাড়িতে কিছু খোঁজাখুঁজি করছিল, এমন সময় তার জামাই তপন বলে, আরে মা, আপনি এত ব্যস্ত হয়ে কি খুঁজছেন? আরে জামাই বাবাজি, আজ সকাল থেকে আমার আলমারির চাবি খুঁজে পাচ্ছি না। এ আপনি কি বলছেন? আলমারির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে রূপা, তুমি আলমারির চাবি কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। আচ্ছা মা, তুমি তোমার দুই বৌমাকে জিজ্ঞাসা করেছো? না, তাদেরকে জিজ্ঞাসা করিনি। আরে রূপা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারা দুজন চাবি নেবে কেন? এটাও একটা কথা যে সেদিন কাজল মায়ের হাত থেকে চাবি কেড়ে নিয়েছিল, কিন্তু সেটা তো সকলের সামনে করেছিল। টাকা নেওয়ার পর কাজল মায়ের হাতে চাবি ফেরত দিয়ে দিয়েছিল। চলুন আমরা গিয়ে চাবি খুঁজি, হয়তো পাওয়া যাবে। এরপর আরতি কিছু সময় পর্যন্ত তার মেয়ে জামাইয়ের সঙ্গে চাবি খোঁজার পর কাজল এবং মিনার কাছে যায়। কাজল, আমি আলমারির চাবি খুঁজে পাচ্ছি না, সেটা তোমার কাছে নেই তো? না মা, আমার কাছে চাবি নেই। আরতি এবং তপন সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় টেবিলের উপরে তারা চাবি দেখতে পায়। আরে, এই তো আমার আলমারির চাবি, এটা কাজলের ঘরেই ছিল। এই নিন মা, চাবি পাওয়া গেছে। কিন্তু চাবি কাজলের কাছে কিভাবে এলো? তোমার কাছে চাবি কিভাবে এলো কাজল? এসব ব্যাপারে আমি কিছু জানি না মা, আমি জানি না চাবি কিভাবে এখানে এলো। আরে মা, চাবি যখন পাওয়া গেছে তাহলে আর ঝামেলা করতে হবে না, এবার চলুন এখান থেকে যাই। এরপর তপন আরতিকে নিয়ে কাজলের রুম থেকে বেরিয়ে পড়ে এবং হল রুমে গিয়ে বসে। মা, একটা জিনিস খুব ভালো হয়েছে যে চাবিটা বাইরের কোনো মানুষের হাতে পড়ে যায়নি। আচ্ছা মা, সকাল থেকে চাবি আপনার কাছে ছিল না, তাই আপনি একবার আলমারিটা চেক করে নিলে ভালো হয়। যদিও আমার মনে হচ্ছে না যে কোনো সমস্যা হয়েছে। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি, চলো একবার আলমারিটা দেখেই আসি। হ্যাঁ মা, চলো, তোমার বৌমায়ের উপর আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এরপর আরতি তপন এবং রূপাকে সঙ্গে নিয়ে আলমারির কাছে যায় এবং আলমারি খোলার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। এ কি সর্বনাশ! আমার আলমারিতে টাকা গহনা কিছুই নেই, সবকিছু কোথায় গেল? এই দেখো জামাই বাবাজি, আমার আলমারি সবকিছু চুরি হয়ে গেছে। হায় হায়, কাজল এটা কি করে দিল? যেই বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হলো সেই বাড়িতেই চুরি করলো। কাজল, কাজল, তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছেন কেন? আমার আলমারির দিকে তাকিয়ে দেখ, এখান থেকে সবকিছু কোথায় গেল? বল, আমার টাকা আর গহনা কোথায় লুকিয়ে রেখেছিস? টাকা আর গহনা কোথায় সেটা আমি জানি না মা। আমি ভালো করেই জানি, আমার আলমারি থেকে সবকিছু তুই চুরি করেছিস। এ আপনি কি বলছেন মা? আপনি শুধু শুধুই কাজলের ব্যাপারে মিথ্যা কথা বলছেন।
আপনি কি এটাও বুঝতে পারছেন না যে এখানে কেউ আছে যে কাজলকে ফাঁসানোর চেষ্টা করছে? তুই চুপ কর মিনা, আমি তোর সঙ্গে কথা বলছি না। জামাই বাবাজি, তুমি এখনই পুলিশকে ফোন করো। আরে মা, শুধু শুধু পুলিশকে ডাকতে হবে না। যতই হোক কাজল এই বাড়ির বৌমা। এই বাড়ির বৌমা চুরি করেছে জানতে পারলে আশেপাশের লোকেরা নানা রকম কথা বলবে, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তাহলে তুমি নিজেই একে জিজ্ঞাসা করো যে আমার টাকা আর গহনা কোথায় রেখেছে। মা, আমি সত্যি কথা বলছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি কিচ্ছু চুরি করিনি। সকলে যখন কথা বলছিল এমন সময় রামু কাকার সঙ্গে এক লোক সেখানে আসে। ছোট বৌমা, এই লোকটা তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, তাই আমি বাড়িতে নিয়ে চলে এলাম। আপনি কাজল ম্যাডাম তো? হ্যাঁ, ইনি কাজল। তা তোমার কি কাজ? আরে কাজল ম্যাডাম, কাল আপনি আমার দোকানে অনেকগুলো গহনা বিক্রি করার জন্য সোনার দাম জিজ্ঞাসা করতে এসেছিলেন। আপনি সেখানে একটা হার ফেলে এসেছিলেন, ওটাই ফেরত দেওয়ার জন্য এসেছি। এটা মিথ্যা কথা, আমি এই লোকটিকে চিনিই না। কই হারখানা দেখি। আরে মা, একটু ভালো করে দেখুন তো, এটা কি আপনার হার? আরে হ্যাঁ, এটা তো আমার হার। কি সত্যি এবং কি মিথ্যে এটা তো সকলের সামনে প্রমাণ হয়ে গেল, আর আমার কিছু বলার নেই মা। তার মানে এই কাজলই চুরি করেছে। তুমি এখনই পুলিশকে ফোন করে ডাকো, একে আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না। এবার পুলিশ আমার গহনা আর টাকার খোঁজ করবে। ছি ছি, আমি কোনোদিন আশা করতে পারিনি আপনার বৌমা এরকম কাজ করবে। ঠিক আছে, আপনি বলছেন যখন, তাহলে আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। এরপর তপন হলরুমে গিয়ে বসে পড়ে এবং পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ তাদের বাড়িতে আসে এবং কাজলকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। অপরদিকে কাজলের অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা শুনে রজত ফ্লাইট ধরে দিল্লি থেকে ফিরে আসে এবং তার দাদার সঙ্গে থানায় পৌঁছায়। রজত বাবু, আপনার ওয়াইফকে আমি জামিনে ছেড়ে দিচ্ছি, কিন্তু যতদিন এই কেস চলবে ততদিন পর্যন্ত আপনার ওয়াইফ এই রাজ্য ছেড়ে কোথাও যেতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি তাকে ছেড়ে দিন। এই কনস্টেবল, কাজল ম্যাডামকে মুক্ত করে দাও। এরপর পুলিশ কাজলকে মুক্ত করে দেয় এবং কাজল লকআপ থেকে বেরিয়ে তার স্বামীর কাছে আসে। আমি জানি কাজল, এতে তোমার কোনো দোষ নেই। আমি আগে থেকে জানতাম আমার বাড়ির লোকেরা তোমাকে বিপদে ফেলে দেবে। আমাকে অ্যারেস্ট করে নেওয়া হলো, এটার জন্য আমার কোনো দুঃখ নেই রজত। আমার দুঃখ শুধু এটাই যে মায়ের জামাই তাকে ঠকিয়ে সবকিছু নিয়ে নিচ্ছে, কিন্তু মা কিছুই বুঝতে পারছে না। জানি না মা কবে এ কথাগুলো বুঝতে পারবে। চলো এবার তুমি বাড়ি ফিরে চলো। এরপর রজত কাজল এবং সুরেশের সঙ্গে থানা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অপরদিকে তাদের বাড়িতে আরতি দেবী তার মেয়ে জামাইয়ের সঙ্গে খেতে খেতে গল্প করছিল। খাও, তুমি ভালো করে খাও, সে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। সকলে যখন কাজলের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল এমন সময় মিনা সেখানে চলে আসে। বিনা কারণে আপনারা কাজলকে ফাঁসিয়েছেন, আপনারা একদিনের ফল নিশ্চয়ই পাবেন। কাজলের জন্য তুই অনেক কথা বলতে শিখেছিস দেখছি, এখন তোকে বাঁচানোর জন্য আর কেউ নেই। আজ তোকে তোর আসল জায়গা দেখিয়েই দেব। আরতি এই বলে মিনাকে মারার জন্য তার কাছে যায়। এমন সময় হঠাৎ করে কাজল সেখানে চলে আসে। খবরদার মা, দিদির গায়ে হাত তোলার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। আমি নিজের কাজ শেষ করা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। শুধু চুরির কেস কেন, খুনের কেস দিয়ে দিলেও আমি এখানেই থাকবো। দিদি, তুমি আমার সঙ্গে চলো। কাজল এই বলে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর তপন বসে বসে কিছু ভাবতে শুরু করে। কাজল কি যেন বলে গেল, খুনের কেস। এবার মনে হচ্ছে সেটাই করতে হবে। এরপর সেদিন রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ার পর তপন রুমের বাইরে আসে এবং সিঁড়ির উপরে উঠে সেখানে লাগানো একটি বড় ঘড়িতে কিছু করার চেষ্টা করছিল। এই ঘড়িটাকে এমন আলগা করে দিতে হবে যাতে এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচে পড়ে যায়। কাল সকালে কাজল যখন এটা পরিষ্কার করবে এমন সময় শাশুড়ি মাকে নিচে দাঁড় করিয়ে দিলে আমার কাজ শেষ। এরপর তপন নিজের কাজ শেষ করার পর রুমের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাজল বাড়ি পরিষ্কার করতে করতে যখন ঘড়ির কাছে এসে দাঁড়ায় এমন সময় তপন তার শাশুড়িকে ডাকতে শুরু করে। আরে মা, আপনি কোথায় গেলেন? মা, একবার আসবেন।
তপন সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকাডাকি করায় কিছু সময় পর আরতি দেবী সেখানে এসে দাঁড়ায়। এই তো শাশুড়ি মা একদম ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। ঘড়ি যদি পড়ে তাহলে তার মাথাতেই পড়বে। আরে জামাই বাবাজি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলে? কেন ডাকছিলে বললে না তো? আরে মা, বিশেষ কোনো কারণ নয়। আসলে আজ আপনার ভাড়া বাড়িগুলোতে একবার যাব, সেখানে গিয়ে দেখে আসি সবকিছু ঠিক আছে কি নেই। তুমি আছো তাই আমাকে কোনো জিনিস নিয়ে আর চিন্তা করতে হয় না। ঠিক আছে, তুমি গিয়ে দেখে এসো। আরতি যখন তার জামাইয়ের সঙ্গে কথা বলছিল এমন সময় কাজল ঘড়ি পরিষ্কার করতে যায় এবং তার হাত লাগানোর সঙ্গে সঙ্গে ঘড়ি নিচে পড়ে যায়। ঘড়িটি আরতি দেবীর মাথায় পড়তে যাবে এমন সময় তপন ধাক্কা মেরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আরে কাজল, তুমি মাকে মারতে চাইছিলে? আমি না থাকলে জানি না কি সর্বনাশ হয়ে যেত। না, আমি কিছু করিনি। জানি না ঘড়িটা কিভাবে পড়ে গেল। আরে মা, কাজল হয়তো ঠিকই বলছে, মাঝে মাঝে এরকম দুর্ঘটনা হয়ে যায়। কাজল, তুমি রুমের ভিতরে যাও, আমি মাকে বুঝিয়ে দিচ্ছি। তপনের কথা শুনে কাজল রুমের ভেতরে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর তপন তার শাশুড়িকে বলে, মা, আমি কোনোদিন ভাবতে পারিনি কাজল আপনাকে প্রাণে মারার চেষ্টা করবে। এসব কিছু আপনার সম্পত্তি নেওয়ার জন্য হচ্ছে। আপনার নামে এত কিছু আছে, এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি। তবে এরা সম্পত্তির লোভে যে আমাকে মারতে চাইবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। মা, এসব থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে। আপনি অন্য কারোর নামে নিজের সম্পত্তি করে দিন। এমন কারোর নামে করে দিন যার উপর আপনি বিশ্বাস করেন। কি বললে? সম্পত্তি অন্য কারো নামে করে দেব? হ্যাঁ, আমি সব সম্পত্তি তোমার নামেই করে দেব। তাহলে আমাকে মেরে এদের আর কোনো লাভ হবে না। আপনি নিজের সব সম্পত্তি আমার নামে করে দেবেন? আপনি যখন চাইছেন তাহলে করে দিন। আপনার প্রাণহানির আশঙ্কা শেষ হয়ে গেলে আমি সম্পত্তি ফিরিয়ে দেব। ঠিক আছে জামাই বাবাজি, তুমি আমাকে উকিলের কাছে নিয়ে চলো। আমি এখনই সম্পত্তি তোমার নামে করে দিতে চাই। জানি না দেরি করলে হয়তো আমার বৌমাগুলো আবার আমাকে মারার চেষ্টা করতে পারে। এরপর তপন আরতি দেবীকে নিয়ে উকিলের কাছে যায় এবং তার সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। পরের দিন সকালে সুরেশ এবং মিনা যখন হলরুমে বসেছিল এমন সময় তপন সেখানে আসে। আরে কি হলো সুরেশ, এত বেলা হয়ে গেল, আজ তুমি কাজে যাচ্ছ না কেন? আসলে জামাইবাবু, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি নিয়েছি। এভাবে ছুটি নিলে তো চলবে না। এবার থেকে সংসার খরচের জন্য তোমাকে বেশি টাকা দিতে হবে, তাই বেশি বেশি করে কাজ করা শুরু করো। তুমি এরকম করে বলছো কেন? তাছাড়া আমি সংসার খরচে কত টাকা দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নয় সুরেশ। এবার থেকে এই সমস্ত সম্পত্তির মালিক আমি একা। শাশুড়ি মা সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছেন, তাই এই বাড়িতে থাকতে গেলে আমার সব কথা শুনতে হবে। তপনের কথা শুনে সুরেশ এবং মিনা অবাক হয়ে যায়। এরপর তপন তাদেরকে বলে, আজ অফিসে যাচ্ছ না যখন, তাহলে এক কাজ করো, আমার জুতোটা পরিষ্কার করে দাও, আমাকে একটু বাইরে যেতে হবে। এসব আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলুন। আমি যা বলছি একদম ঠিক বলছি। এখন শুধু জুতো পরিষ্কার করতে দিয়েছি। বেশি নাটক করলে বাড়ির সব কাজ তোর স্বামীকে দিয়ে করাবো। তপনের কথা শুনে মিনা প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি জোরে থাপ্পড় মেরে দেয়। এরই মধ্যে আরতি দেবী সেখানে চলে আসে। কি রে মিনা, তোর এত বড় সাহস যে তুই আমার জামাইয়ের উপরে হাত তুলেছিস? আম্মা, আপনি নিজের সম্পত্তি ফেরত নিয়ে নিন। আমি আপনার সম্পত্তি নিয়ে থাকতে চাই না। আপনার সম্পত্তির জন্য বাড়ির সকলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আরে না না জামাই বাবাজি, সম্পত্তি ফেরত নিতে যাব কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে আপনার নামে সবকিছু লিখে দিয়েছি। দেখুন না, আপনার ছেলেও আমার কোনো কথা শুনছে না। সুরেশ, আজ থেকে জামাই বাবাজি যা বলবে তোকে শুনতে হবে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে আজ থেকে আমি তার গোলাম হয়ে থাকবো? হ্যাঁ, তোর যদি এটাই মনে হয় তাহলে এটাই ভেবে নে। আমরা এখানে থাকলে তবেই তো সুরেশকে তপনের কথা শুনতে হবে। সুরেশ, চলো, আমরা আর এখানে থাকবো না। তুমি একদম ঠিক বলেছো মিনা, এই জায়গাটা আর থাকার মতো নয়। সুরেশ এবং মিনা এই বলে বাড়ির দরজার কাছে চলে যায়। তাদেরকে যেতে দেখে আরতি তাড়াতাড়ি তাদের কাছে আসে। তোরা কোথায় যাচ্ছিস? আমরা আর এই জেলখানাতে থাকতে পারবো না মা, তাই চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। আমার জামাই বাবাজি কি এমন ভুল বলেছে
যার জন্য তোদেরকে ঘর ছেড়ে চলে যেতে হবে? তোমার জামাই কোনো ভুল বলেনি মা, তুমিও কোনোদিন ভুল বলো না। আমি সবসময় ভুল ছিলাম, কারণ আজ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি একবারের জন্যেও তার প্রতিবাদ করলাম না। কিন্তু আর সহ্য করতে পারবো না মা, আমি চলে যাচ্ছি। চলো মিনা। না না, আমি তোদেরকে যেতে দেব না। সামনে থেকে সরে যান মা, আপনি চাইলেও আমাদেরকে আর আটকাতে পারবেন না। তোর এত সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? আরতি এই বলে মিনাকে একটি চড় মারতে যায়, কিন্তু মিনা তার হাত ধরে নেয়। আমার গায়ে হাত তোলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন মা। এতদিন পর্যন্ত আপনি যে অসহায় মিনাকে জানতেন, আজ সে বদলে গেছে। আপনাকে আমি আর ভয় পাই না। বড় বউয়ের এরকম পরিবর্তন দেখে আরতি অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মিনা সুরেশের সঙ্গে সেখান থেকে চলে যায়। কাজল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে এবং তাদের চলে যাওয়ার পর কাজল নিজের রুমে যায়। অপরদিকে সুরেশ এবং মিনা যখন বাড়ির বাইরে যায়, এমন সময় রামু কাকা তাদের কাছে আসে। বাবু, আপনারা এখান থেকে চলে গেলে আমি এখানে কার জন্য থাকবো? আপনারা আমার বাড়ি চলুন, সেখানে আপনাদের কোনো অসুবিধা হতে দেব না। কিন্তু রামু কাকা, আমরা সেখানে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। না বড় বৌমা, তোমরা এই গরিবের বাড়ি গেলে আমি অনেক খুশি হব। এরপর মিনা এবং সুরেশ রামু কাকার বাড়িতে চলে যায়। কাজল, সেদিন যেই লোকটা আমাদের বাড়িতে মায়ের হার নিয়ে এসেছিল এবং তোমাকে গহনা চুরির দায়ে ফাঁসিয়েছিল, আমি পুলিশ স্টেশন থেকে তার খোঁজ পেয়েছি। লোকটির নাম পলাশ। তার কাছে গেলে নিশ্চয়ই কিছু জানা যাবে। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থেকো। আমার বিশ্বাস সে ভালো লোক নয়। তুমি চিন্তা করছো কেন? আমি পুলিশ, আমার কাছে সব সময় বন্দুক থাকে। এরপর রজত বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে দেখা করে। রজত পুলিশের পোশাক পরে যাওয়ায় পলাশ তাকে দেখে ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু রজত তাকে ধরে ফেলে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। ভালোভাবে বল, সেই গহনাগুলো কোথায়? কাজলের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলি কেন? আমি তপনের কথায় কাজল ম্যাডামকে ফাঁসিয়েছিলাম, এতে আমার কোনো দোষ নেই। গহনা এবং টাকা কোথায়? তপন গহনাগুলো ক্লাবের ডান্সার শিল্পার কাছে রেখেছে। আমি শুধু এতটাই জানি স্যার, এর চেয়ে বেশি কিছু জানি না। আমি আপনাকে শিল্পার বাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনি তার কাছে যান, সে আপনাকে সব বলে দেবে। এরপর পলাশ রজতকে শিল্পার বাড়িতে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। রজত শিল্পাকে ভয় দেখানোতে শিল্পা তাকে সব গহনা দিয়ে দেয়। তপন আমাকে প্রেম করত, তাই সব গহনাগুলো আমার কাছে রেখেছিল। আমি আপনাকে সব গহনা দিয়ে দিলাম স্যার। টাকাগুলো তপন নিজের কাছেই রেখেছে। আমি আর কোনোদিনও এরকম করব না স্যার, এবারের মতো ছেড়ে দিন। এরপর রজত শিল্পার ঘর থেকে বেরিয়ে আসে। রজত বেরিয়ে যাওয়ার পর শিল্পা তপনকে ফোন করে। হ্যালো তপন, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো রকমেরই সম্পর্ক নেই। তুমি আর আমার ক্লাবে আসবে না। কি হয়েছে ডার্লিং, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? তুমি আমাকে যে গহনাগুলো রাখতে দিয়েছিলে, রজত সেগুলো নিয়ে চলে গেছে। আমি বুঝতে পেরে গেছি এবার তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, তাই তোমার সঙ্গে সম্পর্ক রেখে নিজেকে ফাঁসাতে চাই না। শিল্পা এই বলে ফোন কেটে দেয়। শিল্পার ফোন কেটে দেওয়ার পর তপন কিছু ভাবতে শুরু করে। তার মানে আমার আসল রূপ সবাই জানতে পেরে গেছে, এবার আমাকে নিজের শেষ খেলা দেখাতে হবে। তপন এসব কথা ভাবতে ভাবতে তার শাশুড়ির কাছে যায়। মা, একটা ভালো খবর আছে, আপনার গহনাগুলো পাওয়া গেছে। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। তপন এই বলে আরতি দেবীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা গাড়ি করে অনেক দূরে যায় এবং একটি পুরানো বাড়ির ভেতরে পৌঁছায়। পুরানো বাড়ির ভেতরে গিয়ে তপন আরতি দেবীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এইসব কি হচ্ছে জামাই বাবাজি? তুমি এরকম করছো কেন? আমার যেটা দরকার ছিল সেটাই করছি। তোমার ছেলে বউ আমার আসল রূপ জানতে পেরে গেছে, তাই আমি তোমাকে বন্দি করে রাখলাম। এবার তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া তোমাকে ছেড়ে দিলে আমার জায়গা জমি সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তোমার কথাই আমি নিজের ছেলে আর বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলাম, সব সময় তাদের উপর অত্যাচার করলাম। শেষমেশ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে। আমার সামনে এসব নাটক করে কোনো লাভ হবে না মা, আমার মনে কোনো দয়া নেই। আমি যাচ্ছি, আপনি এখানে থাকুন। আপনাকে আর কষ্ট করে মারছি না। কয়েকদিন এই অবস্থায় থাকলে আপনি নিজেই মরে যাবেন। দাঁড়াও তপন, আমাকে এভাবে ছেড়ে যেও না, এটা ভালো হচ্ছে না তপন। এরপর তপন সেখান থেকে বেরিয়ে পড়ে।
তপন যখন বাড়ির কাছে পৌঁছায় এমন সময় সুরেশ এবং রজত তাদের বউয়ের সঙ্গে সেখানে আসে এবং তপনকে ধরে ফেলে। খবরদার সুরেশ এবং রজত, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমাদের মা আমার কাছে বন্দি আছে। তোমরা যদি আমার উপর কোনো রকম আঘাত করার চেষ্টা করো তাহলে তোমার মা আর বাঁচবে না। এর কথা শুনতে হবে না রজত, একে মেরে মেরে শেষ করে দাও, সে যেন আর কোনোদিনও এরকম কোনো খারাপ কাজ করতে না পারে। তোমার মা সত্যি সত্যি আমার কাছে বন্দি আছে, আমি তোমাদের সঙ্গে মজা করছি না। বন্দি আছে না বলে এটা বলে যে বন্দি ছিলাম। আপনি এখানে? তুমি যখন মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে তখন আমি তোমার পিছু নিয়েছিলাম, তারপর মাকে বন্দি করে বেরিয়ে আসতে আমি গিয়ে মাকে ছাড়িয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছি। সুরেশ, রজত, এই লোকটার জন্য আমি তোদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এই লোকটাকে ছাড়িস না। এরপর সুরেশ এবং রজত তপনকে খুব মারধর করে এবং কিছু সময় পর রূপা সেখানে আসে। রূপা চুরির টাকা নিজের ভাইদের হাতে দিয়ে তপনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি। আমার নিজের মেয়ে এতদিন পর্যন্ত আমাকে ঠকালো, কিন্তু আমার দুই বৌমা আমাকে বাঁচিয়েছে। চলো বৌমা, আমরা ঘরের ভেতরে যাই, আজ থেকে আমরা আগের মতো একসঙ্গে থাকবো। এরপর থেকে আরতি দেবী নিজের দুই ছেলে এবং বৌমাদের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।